ভারত আমি মনে করি না যে হাসিনাকে জাস্ট প্রত্যর্পণ চুক্তির অধীনে ফেরত দেবে। স্পষ্টভাবেই বলি যে আমি মনে করি না যে আমাদের সরকার মেয়াদ শেষ হওয়ার 3 দিন আগে এই চুক্তি সই করার কোনো প্রয়োজন ছিল। ঠিক আছে, চুক্তি নিয়ে নেগোসিয়েশন তো চলছিল। আসলে ঠিক পক্ষে যে আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা কাজ করছিলাম তা কিন্তু না। আমরা চাচ্ছিলাম যে ফিলিস্তিন এবং বাংলাদেশ যেন একই জিনিসের জন্য কন্টেস্ট না করে। ফিলিস্তিন দুর্ভাগ্যক্রমে আমাদের পরে এই লড়াইয়ে ঢুকেছিল এবং আমরা পরবর্তী পর্যায়ে বিহাইন্ড দ্য স্ক্রিন আমরা কাজ করেছি যাতে ফিলিস্তিন উইথড্র করে এবং তার প্রেক্ষিতে ফিলিস্তিন উইথড্র করেছে। ফিলিস্তিন যখন উইথড্র করেছে তখন আমাদের বিজয় অনেকখানি নিশ্চিত হয়ে গেছিল। পুরোপুরি তো অবশ্যই না। আপনারা তো সংখ্যাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে খুবই কাছাকাছি হয়েছে। এটা আমি দেখি সেটা হলো যে এটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির একটি বিষয় এবং যেহেতু তৃণমূল ক্ষমতা থেকে সরে গেছে তারা তো এখন অনেক কিছুই হয়তো বলবে, হয়তো সত্য আছে তার মধ্যে, হতেই পারে এটা, কিন্তু আমার কাছে আমি কোনো প্রমাণ তো দেখিনি। কাজে এ নিয়ে আমি সুনির্দিষ্ট ভাবে আসলে কিছু বলতে পারবো না। এখন কে করেছে এটা নিয়ে তো যতক্ষণ পর্যন্ত এর বিচার কার্য সম্পন্ন না হয় ততক্ষণ পর্যন্ত আসলে আমি তো নিশ্চিত করে বলতে পারবো না কোনো কিছু। এখন কাদা ছড়াছড়ি চলতে পারে অথবা যারা কিছু জানে তারা হয়তো কিছু বলতে পারে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে কে করিয়েছে অথবা কিভাবে করিয়েছে সেটা আমরা জানি। সুরাহ হওয়া জটিল। দেখুন, আসলে কোনো হত্যা মামলায় কি এত তাড়াতাড়ি নিষ্পত্তি হয় না। তার থেকে বড় কথা হচ্ছে যে আসলে এখানে মোটামুটি নির্দিষ্ট অনেকটা করতে পেরেছে, কিন্তু তাকে তো বাংলাদেশের আইনের হাতে যদি থাকতো সেই ব্যক্তি হয়তো নিশ্চিন্ত প্রমাণ পাওয়া যেত অথবা যেত না। না, দেখুন, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে তো আমি নিজেও কথাবার্তা বলেছি বিভিন্ন সময়। অনেক ক্ষেত্রে বিশেষ করে যদি কোনো এমন ঘটনা ঘটে যেটা আমাদের জন্য অগ্রহণযোগ্য, যেমন আপনি ফেলানির কথাই ধরুন বা বর্ডার কিলিং এর কথাই বলুন, আমি খুব শক্ত কথাবার্তা বলেছি, এমনকি সরকারি অবস্থানে থাকার সময়ও। এটা যেটা আপনারাও জানেন, যেটা এখনো রহস্যাবৃত, এই ওসমান হাদির হত্যাকাণ্ডের পুরো বিষয়টা তো রহস্যাবৃত। দেখুন, এটা একটা রিপল তো সৃষ্টি করেছে অলরেডি। কারণ কথা হলো উনি তো এতদিন বলেননি, এখন বলছেন। এতদিন বলেননি, এখন বলছেন, সেই হিসাবে কিন্তু তার বলাটার যে ভার সেটা কিন্তু একটু হলেও কমে গেছে। উনি যদি তখন বলতেন তাহলে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতো। এখন নির্বাচনের পরাজয়ের পরে উনি অ্যাকিউজ করছেন হোম মিনিস্টারকে ওদের। এটাকে এখন দেখুন, এটা ওই শুধু এই কথাটুকুর কারণে আমার মনে হয় না বড় কোনো পরিবর্তন হয়ে যাবে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে। 1974 সন থেকেই 73-74 সন থেকেই এই বক্তব্য যে গোলামী চুক্তি আছে। আমি দীর্ঘদিন তো ভারতেও চাকরি করে এসেছি, বাংলাদেশের মিশনগুলিতে, কলকাতায় ছিলাম, দিল্লিতেও ছিলাম। আদানি যে বিদ্যুৎ চুক্তিটা হয়েছে এটার মধ্যে ওই গোলামী শব্দটা আসার প্রয়োজন নেই। এটা একটা অত্যন্ত অসম চুক্তি, প্রচন্ড ভাবে বাংলাদেশ বিরোধী। তো কিন্তু ঝট করে এটাকে কিন্তু বাতিল করা সম্ভব না। অন্তর্বর্তী সরকারের সময় এই ধরনের পরিবেশের সৃষ্টি হয় না যে ভারতের সাথে আমরা কোনো বড় কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো। কারণ একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে গেলে দুই পক্ষ থেকেই এটার দিকে এগোতে হবে, কাছাকাছি আসতে হবে। ফজল কবির খান সাহেব এই বিষয়ে ছিলেন, উনি হয়তো আর একটু ডিটেলস বলতে পারবেন, কারণ এটা ওই যেহেতু বিদ্যুৎ সংক্রান্ত চুক্তি। কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের সময় এটা নিয়ে খুব বেশি সুযোগও সৃষ্টি হয়নি যে আমরা নেগোসিয়েট করব। এটা তো আপনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি দলকে জিজ্ঞেস করতে হবে। আমি কিন্তু একটা শব্দ, একটা ফ্রেজ অসংখ্যবার ব্যবহার করেছি, সেটা হলো যে উই ওয়ান্ট এ গুড ওয়ার্কিং রিলেশন বেসড অন রেসিপ্রোসিটি এন্ড মিউচুয়াল ইন্টারেস্ট। আমার মনে হয় না এটা পারা যাবে। এই কারণে যে ভারত আমি মনে করি না যে হাসিনাকে জাস্ট প্রত্যর্পণ চুক্তির অধীনে ফেরত দেবে। এটা আমার অবজারভেশন। আমি আইন কানুন নিয়ম কানুন ইত্যাদিতে যাচ্ছি না। আমার বিশ্বাস তারা শেখ হাসিনাকে এখানে মৃত্যুদণ্ড ফেস করার জন্য ফেরত পাঠাবেন। অবিলম্বে কোনো আশঙ্কা দেখছি না, কিন্তু আমি দেখুন, এটা আমি অনেক আগেও বিভিন্ন জায়গায় বলেছি, এমনকি আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যখন রোহিঙ্গা প্রসঙ্গে কথাবার্তা হয়েছে আন্তর্জাতিক কোনো কোনো জায়গায়, সেখানে আমি বলেছি কথা যে আসলে আমরা যদি মনে করি যে এই লক্ষ লক্ষ ইয়াং ছেলে মেয়ে তারা এই ক্যাম্পে বসে অলস সময় কাটাবে এবং জাস্ট একটু ভাতের বিনিময়ে তারা বাকি জীবনে অন্য কিছু করার চেষ্টা করবে না, তাহলে আমরা অত্যন্ত
বড় ভুল করছি, আন্তর্জাতিক সম্প্রদায় ভুল করছে। বিষয়টা হলো এরকম, এটা নিয়ে আসলে প্রচুর ভুল বোঝাবুঝি হয়েছিল, যে কারণে পরে এটা খলিল সাহেব এটা ক্লারিফিকেশন দিয়েছেন। সেটা হলো যে এই আইডিয়াটা আমি আকাশ থেকে নামাইনি প্রথমত, এর চেয়ে বেশি কিছু আমি বললাম না। দ্বিতীয় হলো যে এটার উদ্দেশ্য ছিল যে ওখানে তখন মানবিক বিপর্যয় চলছে, বিশেষ করে রোহিঙ্গাতে খাবার নেই। আমরা আসলে খাবার এবং ওষুধ যাতে যেতে পারে সেটার জন্য একটা ব্যবস্থা করার চিন্তা করেছিলাম, এর চেয়ে বেশি কিছু না। সেগুলি এখন একেবারে যাচ্ছে না তা না, সেগুলি যাচ্ছে স্মাগলিং হয়ে, এখান থেকে অনেক কিছু যায়। সেটাকে আমরা একটু স্ট্রিমলাইন করতে চাইছিলাম, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু এটা নিয়ে দেখা গেল যে প্রচন্ড ধরনের একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে, তখন এটাকে মানে পুরো জিনিসটাকে তখন আর পার্সু করা হয়নি। দেখুন, আমরা কিন্তু খুব সহজেই স্বাধীনতার সার্বভৌমত্ব গেল গেল বলে চিৎকার শুরু করে দিই। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো দেশ যখনই একটা চুক্তি সই করে তখন কিন্তু সে তার সার্বভৌমত্বের উপরে খানিকটা ছেড়ে দিয়ে ছাড় দেয়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে অস্পষ্টতার যে প্রশ্ন উঠছে, সেটা হলো যে যেহেতু এই কথাটা নিয়ে খুব বেশি অ্যাডভার্স রিয়াকশন দেখা দিয়েছিল বাংলাদেশের কাজে, তখন এটা থেকে সরকার সরে আসছে, না এগুলি আমাদের কথা বলার দরকার নেই, স্মাগলাররা যেভাবে নিয়ে যাচ্ছে এইভাবেই নিতে থাকবো। সেটা তো আমরা বন্ধ করতে পারি নাই, আমরা ওই ইয়াবা স্মাগলিং ও বন্ধ করতে পারি নাই, আর আমাদের এখান থেকে যে সার যাচ্ছে, পাট যাচ্ছে, চাল যাচ্ছে, সেটা আমরা পুরোপুরি বন্ধ করতে পারি নাই। এটা কোনো ব্যক্তির ব্যাপার নয়, এভাবে আমি বলি এটাকে, এটা কোনো ব্যক্তির ব্যাপার নয়। যখন শুরু হয় 2017 সনে, মানুষের আমাদের তো স্মৃতি খুব দীর্ঘ নয়, তখন কেউ এমনকি অফিসিয়াল ডমেরও কেউ বলার চেষ্টা করেছেন, তার মধ্যে আমার বন্ধু বান্ধব আছে দু একজন, যে এটাকে যেন একটা সিকিউরিটাইজ করা না হয়, এটা যেন আমরা জাস্ট এই একটা হিউম্যানিটেরিয়ান কেস হিসেবে দেখি, এবং তাদেরকে আগের বারের মতোই, আগে অনেকে আশাবাদী ছিল যে আগে যেমন হয়েছে তেমনি 1 বছর 2 বছরের মধ্যে তাদেরকে আবার ফেরত দেওয়া সম্ভব হবে। মিয়ানমার তখন সেসব জায়গাতে বলতো যে ওটা ঘটে, তাদেরকে হেল্প করতো এই বিষয়টা, বলতে চাই যে আমরা বাংলাদেশের সাথে বাইলেটারালি সমাধান করে ফেলতেছি, আন্তর্জাতিক সম্প্রদায়ের এটা নিয়ে কনসার্ন হওয়ার আর কোনো কারণ নেই। ওই 5,000 জায়গায় 10,000 বা 12,000 হতো, এর মধ্যে 30,000 বাচ্চা জন্ম নিত, এখানে সমস্যার সমাধান হতো না কোনোদিন। কাজে আমাদেরকে আগে ঠিক করতে হবে, পরিবেশ সৃষ্টি করতে হবে পারে যাতে লোকজন যেতে পারে, এবং তারপরে রোডম্যাপ ঠিক করতে হবে যে তুমি কতদিনে কতগুলি লোক নিবা, সেটা তারপরে আমাদের শুরু করা উচিত প্রত্যাবাসন। এর আগে অর্থকে যে টোকেন প্রত্যাবাসন, এটা আমাদের পক্ষে যাবে না কখনোই, রোহিঙ্গাদের পক্ষেও যাবে না। এটা যারা বলছেন তারা বলুন, এবং বাকিটা সরকার দেখুক। ব্যাপারটা হলো যে আমি আবার বলছি যে চুক্তি ঝট করে বাতিল করলে সেটার ফলাফল আমাদেরকে চিন্তা করে নিতে হবে। চুক্তি করার আগে আমাদের চিন্তা ভাবনা করা উচিত ছিল। আমি এটা স্পষ্টভাবেই বলি যে আমি মনে করি না যে আমাদের সরকার এর মেয়াদ শেষ হওয়ার 3 দিন আগে এই চুক্তি সই করার কোনো প্রয়োজন ছিল। ঠিক আছে, চুক্তি নিয়ে নেগোসিয়েশন তো চলছিল, নেগোসিয়েশন তো চলতেই পারে দীর্ঘদিন। সইটা না হয় নতুন সরকার এসেই করতো, তারা সিদ্ধান্ত নিতে যে করবে নাকি করবে না।